মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত ইসি। আজও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, বজ্রপাতে নিহত ৫। আগামী ৭ দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টি সহ কালবৈশাখীর পূর্বাভাস। সুন্দরবনের কোথাও ধোঁয়া দেখলেই ছিটানো হচ্ছে পানি। নতুন করে আগুন ঠেকাতে বাড়তি সতর্কতা। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা মিছিল। সারা দেশে ছাত্রলীগের একই কর্মসূচি। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। তবে কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় প্রার্থীরা মাঠে নামতে পারেননি। দুর্গম উপজেলাগুলোতে এরই মাঝে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ১৪৬টি উপজেলায় ভোট হবে ৮ মে। প্রার্থীরা তাই ব্যস্ত। নরসিংদী সদর এবং পলাশ উপজেলায় শেষ দিনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাচ্ছে। আমি সেই কারণে একটা কমপ্লেইনও করেছি, আবার 2টা কমপ্লেইনের কথা বলেছেন। ভেরি রিসেন্টলি আমি আরেকটা কমপ্লেইন করেছি। এই প্রতিকূলতার অবস্থায়ও পলাশের জনগণ কাপ্পিরিস মার্কা, মানে আমার যেই প্রতীক কাপ্পিরিস মার্কার পক্ষে পলাশের জনগণ সবাই তাকিয়ে আছে। নাটোরের সিংড়া, নলডাঙ্গা ও সদর উপজেলায় 13 চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গরম উপেক্ষা করে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাঁদপুর, হবিগঞ্জ সহ কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় সোমবার দুপুর পর্যন্ত মাঠে নামতে পারেননি প্রার্থীরা। নীলফামারীর ডিমলা ও মাদারীপুর সদর সহ কয়েকটি উপজেলায় সংসদ সদস্যের নিকট আত্মীয় নির্বাচনের প্রার্থী হয়েছেন। রয়েছে প্রভাব বিস্তারের অভিযোগও। বাড়িতে উনি গরুর ভুড়ি বোঝ করিয়ে প্রকাশ্যে বলেছে, যেদিন মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেওয়া হয় 15ই এপ্রিল, সেখানে উনি তাদের বলে দিয়েছে পারভেজকে ভোট দাও। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। আর প্রশাসন বলছে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাই বলতেছে আমরা ভোট দিতে যাব, কিন্তু গন্ডগোল হলে আমরা কেউ যাব না। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তার পাশাপাশি পুলিশ এবং আনসার সহযোগে 16 থেকে 17 জনের একটা টিম থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি, প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এদিকে রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম সহ নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে বরিশাল ও গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে আছেন সহকর্মী আল আমিন। আল আমিন, শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন? প্রচার প্রচারণার সর্বশেষ কি তথ্য রয়েছে? জি, একদম শেষ মুহূর্তে কিন্তু বরিশালের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে এবং শেষ মুহূর্তে দেখা গেছে যেটি যে সারাদিন রৌদ্র উজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বরিশালে। সেক্ষেত্রে কিন্তু আজকে একটি সমাবেশ ছিল মোটরসাইকেল প্রার্থী যিনি রয়েছেন এস এম জাকির হোসেন, তার সমর্থনে কিন্তু আজকে এখানে একটি উঠান বৈঠক ছিল। সেই উঠান বৈঠকের আগেই কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং অন্যান্য যারা রয়েছেন, আমরা নারীদের দেখেছি তারাও কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা নিরাপদে আশ্রয় নিয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু বৃষ্টির কারণে নিরাপদে আশ্রয় নিয়েছেন, যার কারণে কিন্তু এই নির্বাচনী যে এখন যে পরিবেশটি সেটি হচ্ছে যে আসলে বৃষ্টির কারণে থমকে গেছে। তারপরে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি মিছিল এখানে এসেছে এবং তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই মিছিল করছেন এবং বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং আমরা আরো খবর নিয়েছিলাম যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন স্থানে উঠান বৈঠক করছেন এবং বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন এবং
আমরা কথা বলেছিলাম যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে এটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে তারা কিন্তু দাবি জানিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে সকলেই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী, এবং তারা বলছেন যে আসলে যারা সদর উপজেলায় যাতে কোনো বহিরাগতরা প্রবেশ করতে না পারে সেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজটি ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কিন্তু বরিশালে একটি সুষ্ঠু নির্বাচন হবে। পাশাপাশি আমরা একটু বলে রাখতে চাই যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু নির্বাচন রয়েছে, সেই বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু আপনার যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর যেহেতু বৃষ্টি সেহেতু বরিশালের যে বজ্রপাতেরও শব্দ শুনছি, সেক্ষেত্রে আপনারা নিরাপদে থেকে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা যেভাবে চলবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। এবারে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আমরা বরিশালের খবর জানছিলাম যেখানে বৃষ্টির কারণে নির্বাচনী প্রচারে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে, কি পরিস্থিতি রয়েছে গোপালগঞ্জে? প্রচারণার শেষ দিন, আজ রাত 12টায় প্রচারণা শেষ হবে। সেই উপলক্ষে আসলে আজকে যে বিষয়টি আমি খেয়াল করেছি সেটি হলো ইতিমধ্যেই প্রার্থীরা তাদের প্রচারণা গতকালই শেষ করেছে। তবে আজকে একজন প্রার্থী, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আজকে শোডাউন করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এবং সমর্থকরা এখানে এসেছে। তারা মিছিল সহকারে বের হবে। এই মিছিল সহকারে বের হওয়ার কারণে তারা জড়ো হচ্ছে একটি সড়কের পাশে। তারা এখনই মিছিল নিয়ে বের হবে, স্লোগান শুরু করেছে, তারা প্রচারণায় নেমেছে। তবে ইতিমধ্যে গোপালগঞ্জে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, 8 জন চেয়ারম্যান প্রার্থী, এবং তারা শেষ করেছে। এখন নিয়োগের কাজ। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের প্রচারণা শেষ করেছে। উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জানাবো অন্যান্য খবর। উপজেলা নির্বাচনের প্রার্থিতায় দাপট বেড়েছে ব্যবসায়ীদের। প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের 70% ব্যবসায়ী, আর কোটিপতি প্রার্থী বেড়েছে 3 গুণ। প্রথম ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, মন্ত্রী, এমপির ছেলে, ভাই সহ 13 স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। হলফনামায় গৃহিণী হিসেবে পরিচয় দেওয়া নারী প্রার্থীদের 19% ব্যবসায়ী। চেয়ারম্যান প্রার্থীদের প্রায় 22% ঋণগ্রস্ত। এছাড়া 16.64% প্রার্থী বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত। আর যাদের অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে তা খতিয়ে দেখা উচিত বলছে TIB। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে, ব্যয় বেড়েছে, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করলে সেটা দেখতে পারে। কিভাবে আবার যারা একেবারেই 10 টাকা 12 টাকা আয় দেখেছে সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাহলে কেন তথ্য গোপন করেছে? আজ থেকে সারা দেশে বাড়বে বৃষ্টি। আগামী 7 দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বজ্রসহ বৃষ্টি হবে বেশি। আর রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি হলেও পরিমাণ কিছুটা কম থাকবে। আগামী 1 সপ্তাহ তাপপ্রবাহের আশঙ্কা নেই। বৃষ্টি না হলে দিনের তাপমাত্রা কিছুটা বেশি হলেও তা সহনীয় থাকবে। চলতি মাসের 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা আছে। এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা নির্ভর করবে লঘুচাপটি তৈরি হওয়ার পর। এক মাসেরও বেশি সময় ধরে যে চলমান তাপপ্রবাহ যা ছিল সেই তাপপ্রবাহ মোটামুটি আমরা এই মাসের মাঝামাঝি পর্যন্ত আপাতত আমরা আশা করছি না। পশ্চিমাঞ্চল যেগুলো আছে, বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগের কিছু অংশ, রাজশাহী বিভাগে, এইসব অঞ্চলে আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যে এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এটাই হলো বৃষ্টিপাতের সাথে
কালবৈশাখী ঝড় হবে এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। টানা তাপপ্রবাহের পর আজও বৃষ্টি হয়েছে নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, হবিগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায়। এর মধ্যে বজ্রপাতে 3 জেলায় 5 জন মারা গেছেন। দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছে চাঁদপুরে, কোথাও কোথাও বজ্রপাতের সাথে হচ্ছে শিলাবৃষ্টিও। এতে স্বস্তি ফিরে এসেছে মানুষের মাঝে। নোয়াখালীতেও দুপুর থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। এদিকে মুন্সিগঞ্জে রোববার রাতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা, বিভিন্ন উপজেলায় খুঁটি ও লাইনে ক্ষতি হওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে বজ্রপাতে নেত্রকোনা, হবিগঞ্জ ও শরীয়তপুরে নারী সহ 5 জনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, টানা দাবদাহর পরে এই যে আবারও এখন বৃষ্টির যে অবস্থান, সেক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন দেখছেন এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা শহর জুড়ে? আসলে দীর্ঘ যে তাপদাহের পরে আজ দুপুর 2টার পর থেকে যে মুষলধারে লক্ষ্মীপুরের প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। যদি আমি আপনাকে একটু দেখাই, এখন শহরের আমি মূল ফান কেন্দ্রে, এখন আপনি দেখলে বুঝতে পারবেন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ড্রেনেজের ব্যবস্থা না থাকার কারণে শহরের বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে কিন্তু পানি জমছে। পাশাপাশি এখন এই বৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু ধান, পাকা ধান এবং যে সোয়াবিন সেটি কিন্তু অনেক ধরনের ক্ষতি হচ্ছে, এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমি কথা বলেছি লক্ষ্মীপুরের রামগতির যে আবহাওয়া সতর্কীকরণের অফিসে যিনি কর্মকর্তা রয়েছেন, তার সাথে তিনি বলছেন এখন পর্যন্ত প্রায় 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর 2টা থেকে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির সাথে সাথে আমরা দেখেছি জড়ো হাওয়া এবং যে বজ্রপাত হচ্ছে, যে বেশ অনেক বজ্রপাত হচ্ছে এবং জড়ো হাওয়া হচ্ছে। তো আমরা এই বিষয়ে কিন্তু এখানকার স্থানীয় যে মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন দীর্ঘদিন পর যে এই বৃষ্টি নামছে, একদিকে বৃষ্টির কারণে তাদের মাঝে স্বস্তি এসেছে, পাশাপাশি এই বৃষ্টি আর কারণে কিন্তু অনেকেই যে বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন, যেহেতু দুপুর থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি, যেটি যে আমরা এখানকার যারা যে স্থানীয় এলাকাবাসী রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতির কিছু পাইনি, তবে জড়ো হাওয়া বইছে, বজ্রপাতও হচ্ছে। তবে হয়তো কিছু বৃষ্টি কমলে হয়তো আমরা ক্ষয়ক্ষতি যে হয়েছে কিনা বা ঘরবাড়ি পড়ছে কিনা বিভিন্ন চরাঞ্চলে সেটি আমরা জানতে পারবো। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু হচ্ছে, বৃষ্টি অব্যাহত রয়েছে এবং যে এখন পর্যন্ত মুষলধারে যেটি বৃষ্টি সেটি রয়েছে। তবে আবহাওয়া কারণ সতর্কীকরণ অফিস যেটি বলছে যে এটি আরো 2-1 দিন অব্যাহত থাকবে, এমনটি আবহাওয়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে। নতুন করে আগুন ঠেকাতে নেওয়া হচ্ছে এই বাড়তি সতর্কতা। বন সংরক্ষক জানান সুন্দরবনের 5 একর জায়গা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগুন না থাকলেও কোনো স্থানে ধোঁয়া দেখা দিলেই সেখানে পানি ছিটানো হচ্ছে। বৃষ্টি না হলে আগামী আরও 2 দিন কাজ চলবে বলে জানান তিনি। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণে 7 সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করার কথা জানিয়েছে বন বিভাগ। মোয়াল ও মাছ চাষিদের কারণে এই অগ্নিকাণ্ড কিনা সেটিও তদন্ত করবে দলটি। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে গ্রামবাসী ও বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করে। পরদিন অগ্নি নির্বাপনে যোগ দেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। আরো জানাতে সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, কি অবস্থা আজকে? আমরা মানে আগুনের শেষ মুহূর্ত পর্যন্ত এটি আসলে নিয়ন্ত্রণে এসেছে কিনা? অভিজিৎ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যেটি জানতে চাইছি যে আগুনের শেষ মুহূর্তে আসলে কি দেখছেন, সেটি নিয়ন্ত্রণে পুরোপুরি এসেছে কিনা?
সুন্দরবনে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বন বিভাগের যে মনিটরিং চলছে, ড্রোনের যে মনিটরিং চলছে, সেই ড্রোন মনিটরিং আমরা দেখতে পেয়েছি যে এখনো তারা সুন্দরবনের একটি জায়গাতে ধোঁয়া উঠতে দেখেছেন এবং সেই জায়গাটিতে এখন তারা চিহ্নিত করে সেখানে আগুন নির্বাপনের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটিটা তারা চালানোর চেষ্টা চলছে। আমরা সকাল থেকেই বলছিলাম যে সকাল থেকে আমরা আমরবনিয়া এলাকাতে আছি এবং এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছেন যে এই খাল থেকে আসলে একটি উচ্চ ক্ষমতাশীল পাম্পের মাধ্যমে আসলে পানি সুন্দরবনের ভিতরে নিয়ে যে তারপরে সেখানে ফায়ার লাইন করে সেই ফায়ার লাইনে আগুন দেওয়া হচ্ছে এবং ড্রোন মনিটরিং এর মাধ্যমে যেসব স্থানে আসলে পানির ধোঁয়া দেখা যাচ্ছে সেই সব স্থানে আসলে আগুন নির্বাপনের জন্য কাজ করছে বন বিভাগ এবং ফায়ার সার্ভিস। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যে ফায়ার সার্ভিসের লোকজন তারা তাদের কার্যক্রম আজকের দিনের মতন মুলতবি করে ফিরে যাচ্ছিলেন এবং শেষ সময়ের আসলে যে ড্রোন মনিটরিং, সেই ড্রোন মনিটরিং চলছিল, কিন্তু সেই ড্রোন মনিটরিং এ দেখা গেছে যে সুন্দরবনের একটি জায়গা থেকে এখনো আগুন ধোঁয়া উঠছে এবং সেই ধোঁয়ার জায়গাটি চিহ্নিত করে বন বিভাগ আবার পুনরায় সেই কার্যক্রম চালানোর জন্য কাজ করবে। যদিও বন বিভাগ বলছে যে আজকে সারা রাত ধরেই বন বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারা এখানকার স্থানীয় প্রতিনিধিদেরকে সাথে নিয়ে এই পুরো জায়গাটিতে মনিটরিং এর মধ্যে রাখবেন, যেখান থেকে আসলে ধোঁয়া দেখা যাবে সেখানে গিয়ে সেই ধোঁয়া বা আগুন নেভানোর জন্য তারা কার্যক্রম চালাবেন এবং এই একই ধরনের কার্যক্রম আগামী আরো কয়েকদিন ধরে চলবে। সকালেও কিন্তু ঠিক বন বিভাগ একইভাবে এই আমরবনিয়ার যে এলাকাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে প্রথমে ড্রোন মনিটরিং এর মাধ্যমে তারা আগুন দেখতে পায় এবং সেই আগুনটি নেভানোর চেষ্টা করে এবং এরপরে আমরা যখন এর বনের ভিতরে প্রবেশ করি তখনও আমরা দেখেছি যে বন রক্ষীরা বা বনের যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে আগুনের যেসব জায়গা থেকে ধোঁয়া উঠছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেই জায়গাটি মনিটরিং করার চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছেন। যদিও এটি একটি দুর্গম এলাকা এবং এই জায়গাটিতে যে গাছগুলো রয়েছে, লতাগুল্ম গাছ রয়েছে, অর্থাৎ তাদেরকে গাছ কেটে রাস্তা তৈরি করে তারপরে সেখানে যেতে হচ্ছে এবং তারপরে সেখানে পানি ছেটাতে হচ্ছে, এই জন্য তাদেরকে একটু অনেকটা সময় বেগ পেতে হচ্ছে এবং বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে তাদের এই অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেই কার্যক্রম আরো কয়েকটা দিন ধরে চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়াও হচ্ছে যে বন বিভাগ বলছেন যে তাদের তবে এখন পর্যন্ত এই সুন্দরবনে আগুনের কারণ এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসেস থেকে বলা হয়েছে যে তারা প্রায় 2 কিলোমিটারের মতন যে আগুন ধরেছিল সেই জায়গাটি তারা অগ্নি নির্বাপন করতে পেরেছে। এখন শুধু মনিটরিং এর কাজ চলছে, মনিটরিং এর যেখানেই ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই বন বিভাগ এবং ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাগেরহাটের আমরবনিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সকাল থেকে মধুর ক্যান্টিনের সামনে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের পর পদযাত্রা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে মধুর ক্যান্টিন থেকে ফুলার রোড, শহীদ মিনার হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় পদযাত্রা। কেন্দ্রীয় ছাত্রলীগ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন জেলায় সমাবেশ, পতাকা উত্তোলন, পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নেতাকর্মীরা। এতে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেলের সামনে মানববন্ধন করে কলেজ শাখা ছাত্রলীগ। পরে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফেনীতে 1000 ফিট দীর্ঘ পতাকা নিয়ে পদযাত্রা ও সমাবেশ করছে ছাত্রলীগ। ফেনী সরকারি কলেজ থেকে বেলা 11টায় এই কর্মসূচি শুরু হয়। পদযাত্রাটি ট্রাঙ্ক রোড বড় জামে মসজিদ হয়ে পুনরায় ফেনী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা। ছাত্রলীগ নেতাকর্মীর পাশাপাশি এসব কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরাও। ইসরায়েলের যে জঘন্যতম হত্যাকাণ্ড চালাচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি, সেটি বন্ধ করার আজকের ইয়া থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। এটি বন্ধ করার জন্য সকলে যেন যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে এবং আমাদের মুসলিম ভাইরা যেন নিরাপদে জীবন যাপন করতে পারে সেটি নিশ্চিত করে।
চট্টগ্রামে ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন এবং একেবারে ঝড় বৃষ্টিতে ছেয়ে গেছে চট্টগ্রাম, সেক্ষেত্রে জলমগ্নতার আসলে কি অবস্থা, কোন জলবদ্ধতা কি পরিমাণ তৈরি হয়েছে চট্টগ্রাম শহরে? গত 40 মিনিট ধরে আসলে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এবং আমি আছি চট্টগ্রামের একেবারেই প্রাণকেন্দ্র বলা যায় জিসির মোড় এলাকা, এবং এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তা মূল সড়কে, এটি চট্টগ্রামের সিডিএ সড়ক এবং মূল সড়কেই আসলে এই ধরনের পানি এবং এক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে আশেপাশে অর্থাৎ নিচু এলাকা যেগুলো আছে, অর্থাৎ বিশেষ করে বাকলিয়া, বহদ্দারহাট, মুরাদপুর, এই সমস্ত এলাকায় পানি আরও বেশি। আমরা দেখছি যে রাস্তায় যার সমস্ত মানুষজন চলাফেরা করছেন তারা অত্যন্ত ভোগান্তিতে পড়েছেন, এবং এখানে যেহেতু পানি উঠে আশেপাশে নালাগুলো উপচে পড়েছে ময়লা পানি, এবং মানুষজন রাস্তাঘাটে হাঁটার সময় যেহেতু এখানে অনেকগুলো নালার উপরে কোনো স্ল্যাব নেই এবং এই সমস্ত স্ল্যাববিহীন নালায় অনেকে পড়েও যাচ্ছেন। আমরা এখন ছবিতেও নিশ্চয়ই একজনকে সকলেই দেখতে পাচ্ছেন যে তিনি হাঁটতে গিয়ে স্ল্যাব ছাড়া নালায় বা উন্মুক্ত নালায় পড়ে গিয়ে তিনি বেশ ভোগান্তিতেই পড়েছেন। অফিস ছুটির সময় এই অবস্থায় আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অন্যান্য বছরগুলোতেও যেমন দেখি যে বৃষ্টি এলেই চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে এই ধরনের পানি জমে যায় বা জলাবদ্ধতা, জলজট সেটি তৈরি হয়। গত প্রায় 6 থেকে 7 বছর ধরে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে, এবং বছর বছর আমরা শুধু পরবর্তী বছরে পরিস্থিতি ভালো হয়ে যাবে, পরিস্থিতি ঠিক হয়ে যাবে এরকম গল্প আমরা নগর উন্নয়ন কর্তৃপক্ষের, অর্থাৎ যারা মূলত এই জলাবদ্ধতা নিরসন প্রকল্প করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ, তাদের কাছ থেকে আমরা প্রতি বছরই এই গল্প শুনছি। কিন্তু বৃষ্টি এলে চট্টগ্রামের মানুষের, চট্টগ্রাম নগরবাসীর আসলে ভোগান্তির কোনো কমতি হচ্ছে না, বরং দিনকে দিন আরো বেশি ভোগান্তি বাড়ছে এবং পরিস্থিতি আসলে যা হওয়ার সে চেয়ে খারাপের দিকে যাচ্ছে। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চরমভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। সেশন জটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, কেননা বছরের বেশিরভাগ সময় ক্যাম্পাসে লেগে থাকে আন্দোলন সংঘাত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সার্বিক বিষয় বিবেচনায় এনে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দ্বন্দ্বে কয়েক মাস ধরে অস্থিতিশীল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি। শুধু এ ঘটনায় এবারই নয়, বছরের বেশিরভাগ সময় ধরেই কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো বা ছাত্র সংগঠনের আন্দোলন লেগেই থাকে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম। পরীক্ষা এবং ক্লাসগুলো চলছে, এগুলো যে বন্ধ হয়ে গেছে এটা আমাদের ক্ষতি হচ্ছে। এই সমস্যাগুলো আমাদের না ফেলে এটা ওনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারে। শিক্ষক সমিতি বলছে নিয়োগে অনিয়ম সহ উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। উপাচার্যের ব্যর্থতার কারণেই বিশ্ববিদ্যালয়ে অচলা অবস্থা তৈরি হয়েছে। উপাচার্য হিসেবে ওনার আর আসলে এই পদটি দখল করে থাকার কোনো আসলে নৈতিক অধিকার নেই। আমরা মনে করি যে উনি ওনার পদ থেকে আসলে সরে যাওয়াই হচ্ছে আসলে সমস্যা উত্তরণের একমাত্র উপায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন শিক্ষক সমিতির কারণেই সাম্প্রতিক অচলা অবস্থা। সার্বিক সংকটের জন্য ক্যাম্পাসে অসুস্থ রাজনীতির চর্চাকে দায়ী করছেন তিনি। নিজের দাবির চাইতে কমিউনিটির দাবি বড়, কমিউনিটির দাবির চাইতে বিশ্ববিদ্যালয়ের দাবি বড়, বিশ্ববিদ্যালয়ের দাবির চাইতে দেশের দাবি বড়। এখন সেখানে ওনাদের ফোকাস করতে পারে মানে কী চায়। তবে আমি মনে করি ওনার রিয়েলাইজেশন আসবে, ওনারা বসবেন। ইউজিসি বলছে সাম্প্রতিক অচলা অবস্থার জন্য কারা দায়ী তা তদন্ত করা হবে। সেই সঙ্গে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে একটা সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় মুখ থুবড়ে পড়বে এটা হতে পারে না। সুতরাং এটাকে চলমান রাখার জন্য যে কোনো ধরনের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেটা তদন্ত কমিটি হোক, উভয়কে নিয়ে বসে হোক, এটার অবশ্যই আমাদের গভীরতায় যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রাখতে সব পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান ইউজিসির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলা বংশীর দিয়ে এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্বামী নিশীথকে আটক করেছে পুলিশ।
নিহত স্বজনরা জানান, রোববার রাতে স্বামী নিশীথের নির্যাতনে সোনিয়ার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান তারা। সোনিয়ার ঘরে তার মরদেহ দেখতে পান। এ সময় তারা আরও জানান, নিশীথ যৌতুকের জন্য প্রায়ই সোনিয়াকে নির্যাতন করত। তবে পুলিশ বলছে, মরদেহের সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুলনা ব্যক্তি উদ্যোগে সাবমার্সিবল পাম্পের ব্যবহার বাড়ছে। এতে কমছে ভূগর্ভের পানির স্তর। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে। ওয়াসা বলছে, সাবমার্সিবল ব্যবহারের নীতিমালা ও শতভাগ নগরবাসীকে ওয়াসার আওতায় আনতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুলনা শহরের গ্রিনল্যান্ড বস্তির ডি ব্লকে 100 পরিবারের সুপেয় পানির একমাত্র উৎস গভীর নলকূপ। প্রতি বছর গরমে অকেজো হয়ে পড়ে এটি। তাই চাহিদা মেটাতে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভের পানি ব্যবহারের সুযোগ করে দিয়েছে বিভিন্ন সংস্থা। ব্যক্তি উদ্যোগে কয়েকটি পরিবার মিলেও একই ব্যবস্থা করেছে। গরমের সময় মেলা কষ্ট হয় পানির জন্য, কারণ অন্যান্য কলে পানি ওঠে না। এই সময় এই ইসের থেকে আমরা পানিটা পাই। শুকনাকাল যখন আসে তখন আমাকে ডিপ কল খুব সমস্যা দেয়। সমস্যা দিলে আপনার ওইখানে ওই সাবকল আছে, ওইখান থেকে আমাকে পানি আনতে হয়। ওয়াসার সরবরাহ ব্যবস্থার উপর আস্থা নেই অনেক নাগরিকের। এজন্য বস্তির পাশাপাশি অভিজাত এলাকার বাড়িতেও ব্যক্তিগত পাম্প ব্যবহার বাড়ছে। ভূপরস্থ পানির যে ব্যবহার, সেই ব্যবহারে বিশেষ করে কর্তৃপক্ষের একটা অনীহা আছে, বা এটার ব্যাপারে হচ্ছে তাদের পরিকল্পনারও অভাব আছে। ওয়াসার তথ্য, 9 বছরের নগরীতে ভূগর্ভের পানির স্তর 6 থেকে 13 ফুট পর্যন্ত নেমে গেছে। এই ধারা চলতে থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। ভূগর্ভস্থ পানি জমা হওয়ার কথা, সেটি জমা না হওয়ার ফলে দিন দিন এই যে পানির কমে যাওয়া এবং শুকনো মৌসুমের পানির অভাবের যেই সমস্যা, এটি আরও প্রকট আকার ধারণ করবে। সাবমার্সিবল পাম্প ব্যবহারের নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ওয়াসা। এছাড়া সব নাগরিককে ওয়াসার আওতায় আনতেও প্রকল্প নেওয়া হয়েছে। সাবমার্সিবল আগে ওয়াসার লাইন নেওয়ার আগে যারা পুরা নির্ভরশীল ছিল, ওয়াসার লাইন নেওয়ার পরে কিন্তু আংশিক দেখা যায় ওটাও ব্যবহার করে, আংশিক ওয়াসার লাইন ব্যবহার করে। সেকেন্ড ফেজ প্রজেক্টটা আমরা বাস্তবায়ন করলে, যেটা বললেন, আমাদের টার্গেট হলো খুলনা মহানগরী এলাকায় শতভাগ মানুষকে আমরা এই পানির আওতায় নিয়ে আসবো। খুলনা শহরের 41,800 গ্রাহকের কাছে প্রতিদিন 8 কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা। তাদের আওতার বাইরে রয়েছে 20 ভাগ মানুষ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কয়েক দফা উদ্যোগ নিয়েও চালু করা যায়নি চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল। পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হয় কবে নাগাদ এক্সপ্রেসওয়ে চালু হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। তবে র্যাম্পের কাজ শেষ হলে এক্সপ্রেসওয়ে চালু করা সম্ভব বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গেল বছরের 14 নভেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন। 16 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের একটি অংশ সাধারণের চলাচলের জন্য গেল মার্চে খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ কাজ শেষ না হওয়ায় আবারও এপ্রিলে এর সময় নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তাও হয়নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে, তা শেষ হলেই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে চলতি মে মাসে এটি সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়। ম্যাক্সিমাম কাজই আমাদের শেষ হয়ে গেছে, এখন আমাদের লাইটিংটা কিছু বাকি আছে সামান্য, তারপর মার্কিংগুলো, আর মাঝখানে কিছু ব্যারিয়ারের কাজ বাকি আছে। ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমরা 2টা পয়েন্টে নামাবো, একটা হচ্ছে টাইগার পাস পয়েন্টে এবং লাহনবাজার পয়েন্টে। গেল সপ্তাহে চৌকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। ঘোষণা দেন এক্সপ্রেসওয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার। র্যাম্পের কাজ পুরোপুরি শেষ করেই এক্সপ্রেসওয়ে চালুর পক্ষে মত দেন তিনি। আমি ছেড়ে দিলে কন্ট্রাক্টরকে টাকা ডুয়েলা দিয়ে সে পার হয়ে যাবে। আমি সম্পূর্ণ কাজ বুঝে নেওয়ার পরে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন, টাকাও দিয়েছেন, ওনার টাকাটা 100% সেখানে কার্যকর হয়েছে কিনা আমি দেখে আমি ছেড়ে দেব। 4,298 কোটি টাকার এই প্রকল্পের পুরো কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শব্দ দূষণের মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল নগরী। শহরের 20টি পয়েন্টে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 20 ডেসিবল বেশি। মাত্রাতিরিক্ত শব্দ দূষণের জন্য যানবাহন চালকদের অসহযোগিতাকে দুষছে পরিবেশ অধিদপ্তর। দূষণ কমাতে চালকদের সচেতন করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ চালিত যানবাহন চালুর পরামর্শ ট্রাফিক বিভাগের।
বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড, অপ্রয়োজনে বাজছে হর্ন। এমন শব্দের মাঝে কাজ করতে করতে এখন কানে কম শোনেন ট্রাফিক পুলিশ সদস্য শরীফুল ইসলাম। শব্দ দূষণ বাড়ায় মেট্রোপলিটন পুলিশের 13 সদস্য কানে কম শোনেন, 35 জন ভুগছেন উচ্চ রক্তচাপে ও 9 জন হৃদরোগে। ডিউটিরত অবস্থায় বিভিন্ন গাড়ির শব্দে আমাদের কানের সমস্যা দেখা দেয়। গাড়ির শব্দ, হাইড্রোলিক হর্ন, যানজট, ধুলাবালি, অনেক শারীরিক সমস্যা পড়তে হয়। সাউন্ড পলিউশনের মধ্যে আমাদের মেন্টালি আমরা টর্চার থাকি, মেন্টালি খিটখিটে মেজাজ খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, মেন্টালি আমরা কুল থাকতে পারি না। হ্যাঁ, যার জন্য এটা হার্টের উপরে চাপ পড়ে। নগরীর 20টি পয়েন্টে শব্দ দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 20 ডেসিবেল বেশি। চালকদের অসচেতনতায় দিন দিন তা বাড়ছে। যাত্রীকে আকর্ষণ করার জন্য সে হর্ন বাজাচ্ছে, এটা আমি যেহেতু ফিল্ড ভিজিট করি, আমার বাস্তব অভিজ্ঞতা। একাধিকবার ওয়ার্কশপ করেও আমরা আসলে তাদেরকে শোনাতে পারছি না। দূষণ কমাতে চালকদের সচেতন করার পাশাপাশি বিকল্প যানবাহন চালুর পরামর্শ ট্রাফিক বিভাগের। বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে 150 জন জনবল আছে, 150 মতন, এর প্রায় 42% কোনো না কোনো এই সাউন্ড পলিউশন বা অন্যান্য জলবায়ু দূষণের আসলে এরা অসুস্থ হয়ে পড়ছে। এইসব কারণে গ্যাস চালিত গাড়ি এনকারেজ করা যেতে পারে, কারণ এই গাড়িগুলো ইলেকট্রিক এবং গ্যাস চালিত গাড়িগুলোতে শব্দর যে দূষণ এটি অনেক কম হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে সড়কের শব্দের তীব্রতা 53 ডেসিবেলের মধ্যে রাখার সুপারিশ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।